নির্বাচন চাইতে পারেন না রাষ্ট্র গঠন ছাড়া। গণ অভ্যুত্থানের পরে প্রথম কাজ হচ্ছে নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, যাতে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে যায়। এটা না করে আমরা কি করছি, আমরা একটা নির্বাচন দিয়ে দিলাম, আমরা কিছু করলাম না। আমি যেটা করতে বলেছি তারা করেন নাই। কারণ আমি বলেছি গণ অভ্যুত্থানটা, আমি যখন 2023 সালে গণ অভ্যুত্থান গঠন বইটা লিখি, তারপরে তরুণদের একটা বিশাল একটা অংশ অনুপ্রাণিত হয় এবং তারা বুলেটের মুখে দাঁড়িয়ে তাদের জীবন তুচ্ছ করে তারা গণ অভ্যুত্থানটা করেছে। তাহলে প্রশ্ন হবে এরকম যে গণ অভ্যুত্থান করার পরে এই তরুণদের একাংশকে নিয়ে এই যে একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার শেখ হাসিনার সংবিধানের অধীনে যারা কায়েম করলো, এরা কারা? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এটা। রাজনৈতিক লড়াই সংগ্রামে তো নিঃসন্দেহ এই ধরনের লড়াই সংগ্রামে তো কী বলে বিজয় পতন আছে। তাহলে আমি যেভাবে করতে বলেছি তেমনি করতে করা হলো না। আমি বলেছি এটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে যে সরকার পুরনো সংবিধান বা পুরনো গঠনতন্ত্রকে উৎখাত করে, পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে নতুন রাষ্ট্র ব্যবস্থা পত্তনের, নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রক্রিয়া শুরু করা। তো এটা কি করা হয়েছে? এটা কি আমার দোষ? তাহলে নিশ্চয়ই খুঁজে বের করতে হবে যারা সেই সময় 5 তারিখ 8 তারিখের মধ্যে যারা পরামর্শ দিয়েছে যে আমাদেরকে শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে এরকম একটা রাষ্ট্র গঠন করতে হবে, যেটা আসলে শেখ হাসিনারই রাষ্ট্র। মানে শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনার রাষ্ট্র রয়ে গেছে। দেখুন তফাৎটা কিন্তু একই। ওই যে আমরা এরশাদের সময় বলেছিলাম না, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এবারও তাই ঘটলো। এবারে কিন্তু এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এটাই হলো। হাসিনা নাই কিন্তু হাসিনার সব ব্যবস্থা আছে। তখনও কিন্তু ওই পুরনো 72-এর সংবিধান যেটা আমাদের মূল গলার কাঁটা, এই গলার কাঁটাকে রেখে দেওয়া হলো। রেখে দিয়ে আমরা কী করলাম, পুরনো রাষ্ট্র ব্যবস্থা রাখলাম, রেখে আমরা ওই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এটার নামে আমরা নির্বাচন করলাম 1 বছরকে 2 বছর, তারপর আবার কিন্তু পুরনো জায়গায় আমরা ফিরে গেলাম। এবারও তাই হয়েছে। এবারও আমাদের যে নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছিল এটাকে নস্যাৎ করেছে অল্প কিছু ব্যক্তি। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে গণশত্রু হিসেবে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। তারাই কিন্তু পুরনো শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। ফলে আমাকে দোষারোপ করবেন না, তরুণদেরকে দোষারোপ করবেন না। কারণ তরুণদেরকে এই পথে নিয়েছে যারা এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তারা কায়েম রেখেছে। প্রথমত হলো যে আন্তর্জাতিক হস্তক্ষেপ ছিল। ফলে আন্তর্জাতিক দেখুন আমি একটা তথ্য দিই আপনাকে, আপনি নিশ্চয় দেখেছেন। সেটা হলো এই যে এই গণ অভ্যুত্থানের আগে গণ অধিকার পরিষদ সম্ভবত ওদের একটা অনুষ্ঠানে আমি খুব পরিষ্কার বলেছিলাম, সরকার বদলের জন্য আমাদের আন্দোলন করার দরকার নেই। সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বদল করার জন্য পাগল হয়ে গেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বদল করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তখন রেজিম চেঞ্জের জন্যে অলরেডি অ্যাক্টিভ। আপনি ভুলে যাবেন না সে সময় বিএনপি কী করছিল। বিএনপি বলতেছিল যে স্যাংশনের দ্বারাই শেখ হাসিনাকে উৎখাত করা হবে, তারা ক্ষমতায় যাবে। এটা বিএনপির স্বপ্ন ছিল, মনে আছে কিনা আপনাদের? এটা আচ্ছা, শুধু তাই নয়, এর আগেও বিএনপি আমার বিরুদ্ধে কী অভিযোগটা করেছিল যে ফরহাদ মাজার বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, এবং তারা কাকে নামিয়ে দিল? ওই যে নুরুকে নামিয়ে দিল। নুরু সম্পর্কে তো আপনারা সাংবাদিকরা জানেন যে তার সম্পর্কে এই মোসাদের এজেন্টের সঙ্গে দেখা করার একটা তথ্য ছিল। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কথা বলাটা এটা আমার নিয়মের মধ্যে পড়ে না। ফলে আপনার সাংবাদিক আকারে এটা আপনারা জানেন। তাহলে ওকে দিয়ে এই প্রচারটা চালানো হয়েছিল। আমরা যখন প্যালেস্তাইন নিয়ে যখন আমরা সংগ্রাম করলাম, প্যালেস্তাইনে যখন অনুষ্ঠান করলাম, তখন ওয়াহিদুজ্জামান মানে বিএনপির যিনি একজন নেতা A.K.M ওয়াহিদুজ্জামান, তিনি আমার বিরুদ্ধে লিখলেন। কি লিখলেন? যে উনি আর দেশের কোনো লোক খুঁজে পেলেন না, প্যালেস্তাইনের লোক মারা গেছে, এটার জন্য তিনি মায়া কান্না শুরু করেছে। মানে তারা কিছুতেই ইভেনকি প্যালেস্তাইনের বিরুদ্ধে যে এই গাজায় যে গণহত্যা চলছে, এই যে ইহুদিবাদের বিরুদ্ধে বা আপনার ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি না। কারণ সেই সময় বার্ডেন ছিল আপনার ক্ষমতায়, তাদের ধারণা ছিল বার্ডেন তাদেরকে ক্ষমতা বসিয়ে দেবে এই স্যাংশন এসব দিয়ে। এই তো পরিস্থিতি। তো সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র তো সরকার বদল ঘটাবে। কারণ ইতিমধ্যে শেখ হাসিনার মধ্যে যে টেন্ডেন্সি যেটা দেখছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই টেন্ডেন্সিটা তো আপনার অত পজিটিভ নয়, অত পজিটিভ ছিল না। আবার সেই টেন্ডেন্সিরই আরেকটা রূপ আমরা এখন দেখছি
সে রূপটা কি? আমরা দেখছি যে চীন, রাশিয়া এবং চায়না, চীন, ভারত এবং রাশিয়া মিলে, রাশিয়া, চীন এবং ভারত মিলে আপনার আরেকটা জোট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে। তো খুব ইন্টারেস্টিং না? ফলে ভূরাজনৈতিক যে পরিবর্তনগুলো দ্রুতবেগে ঘটছে তার তো সরাসরি প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতেও ঘটে, ঠিক আছে না? ফলে আমি নিঃসন্দেহে জনগণের পক্ষে বলি, আমি গণ অভ্যুত্থানের পক্ষে, এবং গণ অভ্যুত্থান হবার পরে কী করা দরকার এটা পরিষ্কার আমি বলেছি, এখনও বলে যাচ্ছি। সেটা হলো গণ সার্বভৌমত্ব কায়েম করা। গণ সার্বভৌমত্ব কায়েম করা কি গণতন্ত্র বলে, নির্বাচনকে গণতন্ত্র বলে না। ফলে যারা নির্বাচনের কথা বলছে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের আগে, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের আগে যারা নির্বাচনের দ্বারা সরকার গঠন করতে চাইছে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রকে আবার কি বলে পরিচালক হওয়ার জন্য, এই ফ্যাসিস্ট রাষ্ট্রের তারা নিজেরা শাসক হওয়ার জন্য, তো এদের বিরুদ্ধে তো আমি কথা বলছি। কারণ আপনি তো নির্বাচন চাইতে পারেন না রাষ্ট্র গঠন ছাড়া। গণ অভ্যুত্থানের পরে প্রথম কাজ হচ্ছে নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, যাতে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে যায়। এটা না করে আমরা কি করছি? আমরা একটা নির্বাচন দিয়ে দিলাম, আমরা কিছু করলাম না। আমরা শেখ হাসিনার বিচার করলাম না, আমরা এতগুলো যে আপনার আহত ছেলেমেয়ে পড়ে আছে হাসপাতালে ওদের কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা করলাম না, আমরা শহীদদের যে প্রতি শ্রদ্ধাটা এটা আমরা মুখে মুখে বলে বেড়েছি, কই একটা তো গণমিনারও তৈরি হলো না, অগাস্টে চলে যাচ্ছে। তো আপনি তো কিছু করতে পারেন না শহীদের জন্য, শোপিস করেছেন। তো এই যে দেখানো, লোক দেখানো, এইসব দরদ দেখে কোনো লাভ নেই। কোনো প্রতিষ্ঠান করতে পারলাম না আমরা, প্রতিষ্ঠান না করবার আগে কোনো সংস্কার করতে পারলাম না। এতগুলো সংস্কার করছেন, তার মধ্যে 6টা সংস্কারকে নিয়ে আপনি একটা ঐক্যমত্য কমিশন করলেন, সেই ঐক্যমত্য কমিশনে কিন্তু বিএনপি পুরোটা মানে না। তাহলে আমরা এতগুলো লোক মারা গেল কি জন্য? এই যে এতগুলো লোক যে শহীদ হলো কি জন্য? তাহলে এই শহীদটা হলো একমাত্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাওয়ার জন্য, যদি জনগণের ক্ষমতা জনগণের কাছে যায়। তাহলে আমরা জনগণের ক্ষমতা আবারও নির্বাচনের মাধ্যমে লুটেরা, মাফিয়া, ফ্যাসিস্ট শ্রেণীর হাতে আমরা ফিরিয়ে দিতে চাইছি কেন? এটা তো জবাব দিতে হবে, এটা বিএনপিকে দিতে হবে, এটা ডক্টর ইউনূসকে দিতে হবে, দিতে হবে। তার যদি আমরা এই পথে যদি যেতে চাইতাম তাহলে আমাদের গণঅভ্যুত্থান করার কী দরকারটা ছিল? দরকারটা ছিল না, এমনি তো হাসিনা চলে যেত। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন। ফলে আপনি যখন আমাকে দোষারোপ করছেন যে আপনি করেছেন, হ্যাঁ অবশ্যই আমি গণঅভ্যুত্থানটা করেছি। আমি জীবনে গণঅভ্যুত্থানের পক্ষে এই যে যুক্তি দেওয়া, এটা তো আমি আজকে থেকে শুরু করি না। আমার সংবিধানও গণতন্ত্রের বই থেকে আমি বলে আসছি যে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে। কেন গঠন করতে হবে? কারণ 72 সালে তো আমরা একটা নিজেদের জনগণের একটা সংবিধান প্রণয়ন করতে পারি নাই। 72 সালে যখন আমরা দেশ স্বাধীন করলাম, আমরা একটা স্বাধীন দেশে একটা স্বাধীন নির্বাচন করে একটা গণপরিষদ নির্বাচন করতে পারি নাই। আমরা কি করলাম? পাকিস্তানে যাদেরকে পাঠিয়েছি, পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য। সেই পাকিস্তানিরাই 72 সালের সংবিধান কি করেছে? সংবিধান তারা প্রণয়ন করেছে। তাহলে বিএনপি সে 72 সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে কি জন্য? তাহলে বিএনপি কি পাকিস্তানি দল? যে দিল্লি থেকে যে ক্যাম্পেইনটা চলে ক্রমাগত, যে বিএনপি আসলে একটা পাকিস্তানপন্থী দল, তাই কি? তাহলে তুমি 72 সংবিধানের পক্ষে থাকো কেন? তুমি তো জিয়াউর রহমানের পক্ষে থাকবা। তুমি যে জিয়াউর রহমান কী জন্য লড়াই করেছেন? কারণ তিনি লড়াই করেছেন যে স্বাধীনতার ঘোষণার পরিপ্রেক্ষিতে, 72 সংবিধানের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান এটা তিনি লড়াই করেন। ফলে যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের সৈনিক, তাদের উচিত হবে তাদের দলের নেতাদেরকে প্রশ্ন করা যে তোমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে কেন? কারণ জিয়াউর রহমান কী চেয়েছে? জিয়াউর রহমান একটা গণতান্ত্রিক রাষ্ট্রই কায়েম করতে চেয়েছে। ফ্যাসিজম সে আমলের বাকশালকে সে কী করেছে? উৎখাত করেছে। 2 নম্বর সে কী করেছে? 2 নম্বর সে সৈনিক এবং জনগণের মৈত্রীর ভিত্তিতে সে একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করেছে, সেটা ছিল 7ই নভেম্বর। এটা খুব গুরুত্বপূর্ণ, বিএনপিকে বুঝতে হবে। কারণ এই বিএনপি কিন্তু জিয়াউর রহমানের বিএনপি নয়, এই বিএনপি একান্তই দিল্লির দালাল বিএনপি। ফলে এই বিএনপির বিরুদ্ধে, লুটেরা মাফিয়া শ্রেণীর সরকারের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের রাজনীতি যদি আমরা রক্ষা করতে চাই। তিনি কী চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন ওই যে স্বাধীনতার ঘোষণায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা নীতির ভিত্তিতে আমরা একটা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চেয়েছি। তাহলে আপনি তো জিয়াউর রহমানের পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন। তাহলে এই যে দালাল বিএনপি, যেটা দিল্লির দালাল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হয়ে আজকে এসে আমাদেরকে বাধ্য করছে আপনার এই যে নির্বাচন করতে,
লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতা আনার জন্য। তো আগামী দিনের লড়াই তো সুনির্দিষ্টভাবে জিয়াউর রহমানের রাজনীতির বিরোধী, জিয়াউর রহমানের দুশ্মন, যে জিয়াউর রহমান শুধুমাত্র যে বাংলাদেশকে এই সৈনিক এবং জনগণের মৈত্রীর ভিত্তিতে যে একটা অভ্যুত্থান যেটা হয়েছে তার ভিত্তিতে তিনি একটা নতুন রাষ্ট্র গঠন করতে চেয়েছেন, তার বিপরীতে তারা দাঁড়িয়েছে। শুধু তাই তারা করে নাই, এমনকি তারা জিয়াউর রহমান যে সার্ক গঠন করে, আমি মনে হচ্ছে যে সার্ক, সাউথ এশিয়ান এই রিজনাল কোঅপারেশন, এই যেটা দক্ষিণ এশিয়াকে এই আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলুন কি চীন বলুন, এই সমস্ত কিছু শক্তির পরাশক্তির বিরুদ্ধে একটা দক্ষিণ এশীয় সংহতি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা দক্ষিণ এশীয় সংহতি গড়ে তোলার যে প্রণেতা, যে নেতা, সেই নেতার সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে। আজকে দিল্লিকে মোকাবেলা করার একমাত্র পথ হচ্ছে দক্ষিণ এশীয় সংহতি, এটাকে শক্তিশালী করা। এটাকে শক্তিশালী করতে হলে প্রথম কাজ হচ্ছে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র, এটাকে ধ্বংস করা, এটাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া। বিএনপির মধ্যে 2 নম্বর, বিএনপির মধ্যে অবিলম্বে নির্বাচন করা, এবং সেই নির্বাচনে কি হবে, নির্বাচনে তরুণরা যেন, সত্যিকারের যারা নেতা তারা যেন ক্ষমতায় আসে, এবং সেই সত্যিকারের তরুণরা নেতারা জিয়াউর রহমানের আদর্শ তারা কায়েম করবে। জিয়াউর রহমানের আদর্শ যদি বাংলাদেশে কায়েম হয়, বাংলাদেশ দ্রুত বেগে আজকে বিশ্বসভায় সে একটা শক্তিশালী স্থান সে নিতে পারবে। ফলে জিয়াউর রহমানের আদর্শ তারা ধারণ করে, আমি তাদের সঙ্গে আছি। এই বিএনপি সম্পূর্ণ জিয়াউর রহমান আদর্শের বিরুদ্ধে। আপনি একটা বিএনপি নেতাকে এখান থেকে বেরিয়ে জিজ্ঞাসা করেন তো জিয়াউর রহমানের 19 দফা সে মুখস্থ বলতে পারবে কিনা? একটা লোক ছেলে পারবে না। কেন? জিয়াউর রহমান সে আমলে যে দফাগুলোকে, যে ডাল ভাতের রাজনীতি, খাল কাটা কেন তিনি করেছেন? কী করতে চেয়েছেন? তিনি পানি ধরে রাখতে চেয়েছেন। এই দেশ মিষ্টি পানির দেশ, এই মিষ্টি পানি দেশে মিষ্টি পানি ধরে রাখাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। মিষ্টি পানি ধরে রাখা মানে মানুষের জীবন এবং জীবিকার সংস্থান হয়ে যাওয়া। আপনি সে আমলে দেখেন যে সকল নীতি, অল্প এক সময় খালেদার যে ক্ষমতা ছিলেন ওই সময়টাতে দেখেন বিএনপির যে নীতি, সেখানে অনেক কিছু ইতিবাচক দিক আছে যেটা বিএনপির পক্ষে যায়। পরবর্তীকালে খালেদা জিয়াকেও কিন্তু আমরা ক্ষমতা থেকে উৎখাত করেছি, তিনি দীর্ঘ সময় একটা কি আপোষহীনভাবে তিনি লড়াই করেছেন। তো এই বিএনপি তো খালেদা জিয়ার বিএনপিও নয়, এই বিএনপি তো খালেদা জিয়ার বিএনপিও নয়। ফলে এই বিএনপির বিরুদ্ধে লড়াই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন। এবং এই বিএনপির বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে বৃহত্তর সংহতি, যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের সৈনিক, তারা একই সঙ্গে সঙ্গে তরুণদের মধ্যে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের যে ঐক্য, এই ঐক্যের ভিত্তিতে এই শক্তি, এই যে বহিঃশক্তি, পরাশক্তির যারা দালাল, এদেরকে বিরুদ্ধে লড়াই করাটা, এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই জন্য আমি বলি যে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। এই সাংবিধানিক প্রতিবিপ্লবকে যদি আমরা প্রতিহত করতে চাই, অবশ্যই জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য লাগবে। সেই বৃহত্তর ঐক্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হবে যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানকে তাদের নেতা মনে করে। সত্যিকারের বিএনপি, ভুয়া বিএনপি না, এটা নকল বিএনপি। সত্যিকারের বিএনপি, সত্যিকারের যারা জিয়ার সৈনিক তারা, এবং তার সঙ্গে তরুণরা, এই তরুণ যারা গণঅভ্যুত্থানে আজকে নেতৃত্ব দিচ্ছে তারা, এবং নির্বাচনবাদী সকল প্রকার দল, এটা এনসিপির মধ্যে আছে, বিএনপির মধ্যে আছে, সকলের মধ্যে আছে, যারা এই নির্বাচনের মাধ্যমে লুটেরা মাফিয়া শ্রেণীকে ক্ষমতায় আনতে চায়, এদের বিরুদ্ধে প্রতিরোধ করা। এবং প্রথম কাজ হচ্ছে এই তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানকে বাতিল করা, চুপ্পুকে এখান থেকে সরিয়ে দেওয়া, এবং সেনাবাহিনীর সঙ্গে, সৈনিকের সঙ্গে মৈত্রীর ভিত্তিতে আপনি সেনাবাহিনীকে ছোট করতে পারবেন না। সেনাবাহিনী একমাত্র শক্তি বাংলাদেশে এখন যে আমাদের স্থিতিশীলতা রক্ষা করতে পারে। ফলে আপনি কথায় আপনি একজন জেনারেলদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাবেন, আপনি খারাপ কথা বলেন, এটা বলবেন না, এটা বলার দরকার নেই। আমাদের আমরা প্রতিষ্ঠানকে রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দিল্লি কী করছে? দিল্লি ক্রমাগত প্রতিষ্ঠানকে আপনার অভ্যুত্থান করার জন্য একবার এই পক্ষ আরেক ওই পক্ষ, জেনারেলদের মধ্যে নানান রকম দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে আমরা সেনা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেবো না। ফলে অবশ্যই আমাদের একটা মৈত্রী লাগবে। এই মৈত্রীটা ভিত্তিতে কী হবে? একটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং আমাদের প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। কারণ আমরা আগামী দিনে একটা অত্যন্ত স্থিতিশীলতাহীনতার মধ্যে পড়ে যাব, অস্থিরতার মধ্যে পড়ে যাব। ভয়ঙ্করভাবে বাংলাদেশ ধেয়ে চলেছে একটা বিশৃঙ্খলা, একটা রক্তপাতের দিকে। এটা ঠেকাতে হলে প্রথম আমাদের লাগবে যে বিএনপির মধ্যে যারা সত্যিকারের জিয়ার সৈনিক, তাদের উচিত হবে তাদের নিজেদের দলের এসব বিদেশি দালালদের, পরাশক্তির দালালদেরকে উৎখাত করা এবং দাবি করা, নির্বাচন যদি তুমি বাংলাদেশের চাও, আগে তোমার নিজের দলের নির্বাচন করো।